আসসালামু আলাইকুম। আমি মাসুদ হাওলাদার, সহকারী শিক্ষক গণিত বেতকাইন উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ঘরে আছো, ভালো আছো। কোভিড-19 এর কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। এর ফলে তোমরা লেখাপড়ায় অনেক পিছিয়ে পড়েছো। তোমাদের সাথে বেতকাইন উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ভিত্তিক শ্রেণী পাঠের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ সম্পর্কে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপ শব্দটি সবচেয়ে বেশি জড়িয়ে আছে। যেমন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য রাস্তার দৈর্ঘ্য চিন্তা করি, যেমন 1 মিটার, 1 কিলোমিটার, 1 মাইল ইত্যাদি। তারপর আমরা রাস্তাঘাট, ঘরবাড়ি, জমি, বাগান এগুলো ক্ষেত্রফল পরিমাপ করি। তারপর আমরা বাজার সদাই করতে গেলে ওজন পরিমাপ করি, যেমন 1 কেজি, 5 কেজি, 10 কেজি। আবার তরল পদার্থের বেলায় 1 লিটার, 5 লিটার, 10 লিটার এরকম হিসাব করি। তাহলে পরিমাপ শব্দটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মানুষ যখন আগুন, পাথর, লোহা ইত্যাদি ব্যবহার করতে শিখেছে, তখন থেকে মানুষ সভ্য হয়েছে, অর্থাৎ সভ্যতার আবিষ্কার হয়েছে। এরপর মানুষ কৃষিকাজ আরম্ভ করলো, তারপরে লোহা, আগুন, পাথর এগুলো ব্যবহার করে মানুষ শিল্পের দিকে ধাবিত হলো। তারপর মানুষ কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করলো, কিংবা ব্যবসা বাণিজ্য করতে শুরু করলো। এই ধরনের কর্মকাণ্ডে মানুষ পরিমাপের ব্যবহার করতে শুরু করলো। যে সভ্যতায় সর্বপ্রথম পরিমাপের ব্যবহার শুরু হয়েছিল সেটি হচ্ছে মিশরীয় সভ্যতা। এরপর সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা এবং ইরানের সভ্যতায় পরিমাপের ব্যবহার শুরু হলো। পরিমাপের পদ্ধতি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি এবং অন্যটি হচ্ছে মেট্রিক পদ্ধতি, অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতি। ব্রিটিশরা যখন সারা বিশ্ব শাসন করতে শুরু করলো, তখন ব্রিটিশ পদ্ধতিতে পরিমাপ করতে শুরু করলো। ব্রিটিশ পদ্ধতিতে পরিমাপ আবার 2 রকম। একটা হচ্ছে ব্রিটিশ ইউনিট এবং অপরটি হচ্ছে ইম্পেরিয়াল ইউনিট। ব্রিটিশ ইউনিট 1824 সাল পর্যন্ত স্থায়ী ছিল। এরপর মানুষ এক অঞ্চল থেকে যখন অন্য অঞ্চলের সাথে বাণিজ্য করতে শুরু করলো, তখন ব্রিটিশ ইউনিট পরিবর্তিত হয়ে ইম্পেরিয়াল ইউনিটে পরিণত হলো। ইম্পেরিয়াল ইউনিট 1965 সাল পর্যন্ত স্থায়ী ছিল। এরপর মানুষ যখন এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা বাণিজ্যের জন্য গমন করত, তখন এক দেশের এককগুলোর সাথে অন্য দেশের পরিমাপের এককগুলোর কোনো মিল ছিল না। তখন একটি আন্তর্জাতিক পদ্ধতির প্রয়োজন হল এবং সেটি হলো মেট্রিক পদ্ধতি। এই মেট্রিক পদ্ধতি 18 শতাব্দীতে সর্বপ্রথম শুরু হয়েছিল ফ্রান্স। এরপর 1 জুলাই 1982 সালে বাংলাদেশে এই মেট্রিক পদ্ধতিতে পরিমাপ শুরু হয়। আর এই মেট্রিক পদ্ধতিতে পরিমাপের জন্য আমরা দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহার করি মিটার, ওজন পরিমাপের একক হিসেবে ব্যবহার করি গ্রাম এবং তরল পদার্থের পরিমাপের একক হিসেবে ব্যবহার করি লিটার। এখন এই মিটার শব্দটি কোথা থেকে নেওয়া হয় সেই বিষয়টি আমাদের জানা দরকার। যেমন উত্তর মেরু থেকে ফ্রান্সের প্যারিস পর্যন্ত দ্রাঘিমা রেখার 1/2 ভাগকে 1 মিটার ধরা হয়। অথবা একটি প্লাটিনাম রড ছিল, তখন সেই রডটার যে পরিমাণ সেটাকে 1 মিটার ধরা হয় এবং সেই প্লাটিনামের রডটি এখন প্যারিস মিউজিয়ামে সংরক্ষিত আছে। এখন আমরা এই পরিমাপ সম্পর্কিত কিছু সূত্র সংক্ষিপ্ত আলোচনা করব। যেমন ত্রিভুজ।
আমরা জানি 3টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন আমরা দেখব সামান্তরিক সম্পর্কে। সামান্তরিক হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাকে আমরা কি বলবো? সামান্তরিক বলবো। তাহলে সামান্তরিকের মধ্যে দুইটা বাহু আছে, একটা বৃহত্তর বাহু, একটা ক্ষুদ্রতর বাহু। এই বৃহত্তর বাহুকে আমরা বলবো দৈর্ঘ্য, আর ক্ষুদ্রতর বাহুকে আমরা বলবো প্রস্থ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এখন আমরা আয়ত সম্পর্কে জানব। আয়ত হচ্ছে এমন একটি সামান্তরিক যার একটি গুণ এক সমকোণ। আমরা কিন্তু আগে আয়ত সম্পর্কে এরকম ধারণা রেখেছি, যে আগে আমরা এরকম ভাবে পড়তাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। আসলে প্রকৃত অর্থে আয়তের সংজ্ঞা এরকম না। আয়তের সংজ্ঞা হচ্ছে আয়ত হচ্ছে এমন একটি সামান্তরিক যার একটি কোণ এক সমকোণ। তাহলে সামান্তরিকের মতো আয়তের মধ্যে দুইটা বাহু আছে, একটা বৃহত্তর বাহু, একটা ক্ষুদ্রতর বাহু। তাহলে এই বৃহত্তর বাহুকে আমরা বলি দৈর্ঘ্য, আর ক্ষুদ্রতর বাহুকে বলি প্রস্থ। তাহলে আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমরা জানবো আয়তের পরিসীমা সম্পর্কে। পরিসীমা হচ্ছে যে কোনো আকৃতি বা ক্ষেত্রের চারদিকের যোগফল। তাহলে আয়তের চারদিক যদি আমরা বিবেচনা করি, তাহলে দুই দিকে দৈর্ঘ্য আছে আর দুই দিকে প্রস্থ আছে। তাহলে আমরা এগুলাকে যোগ করলে তাহলে আমরা পরিসীমার সূত্রটা পেয়ে যাই, দুইটা দৈর্ঘ্য এবং দুইটা প্রস্থ। তখন যদি আমরা যোগ করি এবং ওইখান থেকে আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে আমাদের সূত্র হয়ে যায় 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আমরা জানবো আয়তের কর্ণের দৈর্ঘ্য সম্পর্কে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আয়তের দুইটা কর্ণ এবং আয়তের দুইটা কর্ণ সমান। এখন আয়তের কর্ণের দৈর্ঘ্যের জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটি হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখন আমরা জানবো আয়তাকার ঘনবস্তু সম্পর্কে। আয়তাকার ঘনবস্তু এবং আয়তের মধ্যে টু ডিফারেন্স। যেমন আয়তের বেলায় আমরা শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ বিবেচনা করি, কিন্তু আয়তাকার ঘনবস্তুর বেলায় আমাদের আরেকটা অতিরিক্ত বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে উচ্চতা। যেমন আয়তাকার ঘনবস্তুর মধ্যে দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে এবং উচ্চতা থাকে। তাহলে আয়তাকার ঘনবস্তুর বেলায় ক্ষেত্রফল না, এখন হবে আয়তন। তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন আমরা জানবো আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সম্পর্কিত সূত্র। তাহলে আয়তাকার ঘনবস্তুর মধ্যে 6টি পৃষ্ঠ আছে। যেমন আমরা একটা ইটের কথা বিবেচনা করি, ইট হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তু। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি দেখো ইটটাকে নিয়ে ইট বিবেচনা করে দেখো, তাহলে দেখবে 6টা পৃষ্ঠ আছে। এই 6টা পৃষ্ঠের যে ক্ষেত্রফল সেটা হবে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে দেখো দৈর্ঘ্য বরাবর তুমি দুইটা দিক পাবে, প্রস্থ বরাবর দুইটা দিক পাবে, উচ্চতা বরাবর দুইটা দিক পাবে। এরকম ভাবে আমাদের এখানে সব জায়গাতে 2 কমন নিয়ে আমরা এখানে সূত্র তৈরি করতে পারবো যে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য। এখন আমরা জানবো ঘনক সম্পর্কে। আয়তাকার ঘনবস্তু এবং ঘনক
দুইটা অনেকটা একই মনে হবে, কিন্তু তারপরে একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর বেলায় দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটাই কারো সমান নয়, কিন্তু ঘনকের বেলায় দৈর্ঘ্য যতটুকু, প্রস্থ ততটুকু, উচ্চতাও ততটুকু। অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান। তাহলে আমরা ঘনকের যদি এক বাহুকে এ ধরি, তাহলে ঘনকের আয়তনের সূত্র হয় এ কিউ, এবং ঘনকের যদি দৈর্ঘ্যকে আমরা এ ধরি, তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হয় 6a স্কয়ার, এবং ঘনকের বাহু যদি এ ধরি, তাহলে কর্ণের দৈর্ঘ্য হয় √3a। এখন এই সম্পর্কিত আমরা যদি বিস্তারিত আলোচনা করতে যাই, তাহলে অনেক সময় লেগে যাবে। এজন্য আমরা এই সূত্রগুলোকে আপাতত আয়ত্তে এনে নিব, যাতে আমরা আমাদের গণিতের সমস্যাগুলো সহজে সমাধান করতে পারি। এখন আমরা জানবো বর্গ সম্পর্কিত। আমরা জানি বর্গ এমন একটি সমান্তরিক যার প্রত্যেকটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ। প্রত্যেকটা বাহু সমান হবে, অর্থাৎ বর্গের মধ্যে 4টা বাহু আছে, এই 4টা বাহু সমান হবে এবং এর প্রত্যেকটা কোণ হবে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এই বর্গের ক্ষেত্রফল আমরা কিভাবে নিব? বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি, তাহলে ক্ষেত্রফলের সূত্র হবে a স্কয়ার। আবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে এই আলোচনা তোমরা পরিপূর্ণ বুঝতে পেরেছ। তোমাদের সাথে পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ক্লাস নিয়ে উপস্থিত হব। সকলেই ঘরে থাকো।